স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি সব্যসাচী বসু। আজকে নিয়ে এসেছি আবগারি মেন্সের 21 নম্বর ক্লাস, ইংলিশের পার্ট 7, যার বিষয় হচ্ছে ইডিয়ম প্রেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর ভয়েস সেন্স। সম্পূর্ণ এমসিকিউ বেসড কোশ্চেন আছে আজকের এই ক্লাসে। তো 21 নম্বর ক্লাস, এর আগে আরও 20টা ক্লাস হয়েছে। তোমরা যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে ফুল প্লে লিস্টটা দেখে নাও, সেখানে পরপর তোমরা 1 থেকে 20 পর্যন্ত বা 21 পর্যন্ত ক্লাস সব পেয়ে যাবে। এবং আশা করবো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, খুব কাজে লাগবে আবগারি মেন্সের ইংলিশের জন্য। ঠিক আছে, আর এই পেজটা একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো যাতে তোমাদের শিডিউলটা বুঝতে কোনো অসুবিধা না হয়। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর কোশ্চেন প্রথমে আছে ইডিয়মস। ঠিক আছে, ইডিয়মসে প্রথম কোশ্চেন আছে, হোয়েন দ্য সার্ভেন্ট ট্রাইড টু মেক দ্য ম্যাটার ক্লিয়ার হি গট এ ফ্লি ইন হিজ ইয়ার। এটার আক্ষরিক মানে বোঝাচ্ছে যে যখন চাকরটা চেষ্টা করছিল যে পুরো ব্যাপারটা পরিষ্কার করার, ঠিক আছে, পুরো ব্যাপারটা পরিষ্কার করে বলার, হি গট এ ফ্লি ইন হিজ ইয়ার, মানে সে তখন তার কানে একটা মাছি বললো, এরকম একটা কিছু বোঝাচ্ছে। তো কানে একটা মাছি পড়া, এটার কথার অর্থ কি? এটার অর্থ হচ্ছে, তোমরা নিজেরা অবশ্যই চেষ্টা করো উত্তর দেওয়ার, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বেশি সময় তোমাদের নষ্ট করবো না। অপশান 2 দেখো, লেখা আছে টু গেট এ সিভিয়ার স্কোল্ডিং, মানে বারবার কোনো কিছু মানে বকা খাওয়া, ঠিক আছে, ধমক খাচ্ছে এরকম, এই ঘটনাটাকে বলা হয় কানে মাছি পড়া। ঠিক আছে, তো গট এ ফ্লি ইন হিজ ইয়ার কথার অর্থ হচ্ছে সে যখন ব্যাপারটা পুরো ক্লিয়ার করতে গেল তখন সে বারবার কোনো বকা খাচ্ছে বা বাধা পাচ্ছে এরকম, ঠিক আছে, তাকে বকা দেওয়া হচ্ছে, জাস্ট এরকম, আর কিচ্ছু না। তো এটা হচ্ছে সঠিক উত্তর, গট এ ফ্লি ইন হিজ ইয়ার। যেমনভাবে তোমরা ইডিয়মে দেখবে তেমনই যে হবে এমন কিন্তু কোনো কথা নেই। ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে এটা, তোমরা এটা নোট করে নাও। তাছাড়া পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তোমরা যদি যারা যুক্ত আছো তারা, ভিডিওটা শেষ হবে 24 ঘন্টার মধ্যে, আগামীকালের মধ্যে তোমরা এই ফুল পিডিএফটা পেয়ে যাবে। অ্যান্সার তোমরা এই ভিডিওর থেকেই নোট করে রাখো দাগ নাম্বার দিয়ে, পরে পিডিএফ থেকে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো। সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা পাবে। ভিডিওটা শেয়ার করতে থাকো, ঠিক আছে, প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুদের সাথে। হি ওয়াজ entrusted, 2 নম্বর কোশ্চেন, হি ওয়াজ entrusted with some secret plans but he let it all hang out, let it all hang out, এই কথার অর্থ কি? দেখো পুরোটা মানে বলেছে তাকে বিশ্বাস করা হয়েছিল, বিশ্বাস করে কি ব্যাপারে বিশ্বাস করা হয়েছিল না, কিছু গোপন কোনো প্ল্যানের পরিকল্পনার ব্যাপারে তাকে বলা হয়েছিল, বা গোপন কোনো পরিকল্পনার ব্যাপারে তাকে বিশ্বাস করা হয়েছিল, বাট কিন্তু হি লেফট ইট অল হ্যাং আউট, তার মানে সে সমস্ত কিছু ঝুলিয়ে দিল বা এরকম কিছু একটা বোঝাচ্ছে। ঠিক আছে, সব কিছু ঝুলিয়ে রেখে দিল, তার মানে এখানে বোঝাচ্ছে সেটা হচ্ছে যে সে সব বার করে দিল, অর্থাৎ টু রিভিল এভরিথিং, টু রিভিল এভরিথিং, সব ঘটনা সবার কাছে ফাঁস করে দিল, জাস্ট আর কিছু না। একটা প্ল্যান তাকে বিশ্বাস করে বলা হলো কিন্তু সে সব ফাঁস করে দিল, তার হচ্ছে টু রিভিল এভরিথিং। লেট ইট অল হ্যাং আউট মানে টু রিভিল এভরিথিং। পরীক্ষা কিন্তু সেন্টেন্স দিয়ে আসবে এমন কোনো কথা নেই, ডাইরেক্ট আসতে পারে লেট ইট অল হ্যাং আউট, এটার মানে নিচের কোনটা হবে, এরকমভাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে। সুতরাং তোমাদের সব রকমভাবে জানতে হবে, এই জন্য বলছি ভালো করে নোট করে রাখো। এগুলো কিন্তু এক প্রকার সাজেশন তোমাদের, আবগারি মেন্সের জন্য কিন্তু সাজেশন দিয়ে রাখছি তোমাদেরকে, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। খুব গুরুত্বপূর্ণ এসব ইংলিশ, দেখতে থাকো তোমরা। প্রত্যেকে প্রতিদিন ইংলিশের ক্লাসের জন্য আমাকে বলো, তো আজকে আমি ইংলিশের ক্লাসটা নিয়ে এসেছি, লাইভে আমি নেই, রেকর্ডেড ক্লাস দিয়েছি, বাট তোমরা এগুলো জাস্ট নোট করে রাখো, পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। হি হ্যাজ হিট আপন এ নিউ আইডিয়া অফ মেকিং মানি উইদিন এ শর্ট পিরিয়ড উইথ মিয়ার রিসোর্সেস, মানে মেন যেটা মানে কি বলেছে, হি হ্যাজ হিট আপন এ নিউ আইডিয়া, এইটুকুর মানে জানলেই হবে। সে কি করেছে, হঠাৎ করে একটা হিট আপন এ নতুন একটা প্ল্যান বের করে ফেলেছে। ঠিক আছে, এটার মানেটা কি? ব্যাস কিচ্ছু না, এটা কিন্তু মানেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, টু ফাইন্ড সামথিং বাই চান্স, তো হঠাৎ কোনো কিছু খুঁজে পাওয়া যায়, কোনো একটা বিষয় খুঁজে পেয়ে যাওয়া, মানে নতুন একটা যে মানি মানে টাকা ইনকামের একটা পথ হঠাৎ করে খুঁজে পেয়ে গেছে এরকম। টু ফাইন্ড সামথিং বাই চান্স, হিট আপন এ নিউ আইডিয়া মানে টু ফাইন্ড সামথিং বাই চান্স, অপশান 1। বোঝা গেল? ইডিয়মসে 3টে কোশ্চেন ছিল তোমাদের জন্য। এবার আসছে ওয়ান ওয়ার্ড। ওয়ান ওয়ার্ড আরও বেশি ইম্পর্টেন্ট ইডিয়মের থেকে, ওয়ান ওয়ার্ড কিন্তু পরীক্ষা তোমরা কমন পাবে, যেহেতু 30 নাম্বার ইংলিশ থাকবে। জাস্ট মনে রাখবে আবগারি মেন্সে 30 নাম্বার ইংলিশ থাকবে, খুব বিশাল বড় একটা ব্যাপার। যারা ইংলিশ উত্তরে দিয়ে আসতে পারবে পরীক্ষায় তাদের কিন্তু সিলেকশন কেউ আটকাতে পারবে না, ইংলিশটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে পরীক্ষার সময়, এটা কিন্তু বারবার তোমাদের বলছি। তোমরা চেষ্টা করো, যারা ইংলিশ পারো না তাদেরকে বলছি তোমরা অন্তত এগুলো মনে রাখার চেষ্টা করো, যেগুলো পরীক্ষায় কমন আসলে করে আসতে পারবে। শেখার জিনিস পরে, শেখার জিনিসের কথা আমি আসছি না, বাট এগুলো শেখার জিনিস না, এগুলো যে কোনো কাউকে কিন্তু মুখস্থ করতে হয়, প্র্যাকটিস করতে হয়, সবসময় চর্চায় থাকতে হয়। তো এগুলো চেষ্টা করো, এরকম শেখার কিছু নেই। বিলিভ দ্যাট গড, বিলিভ দ্যাট গড ইজ ইন এভরিথিং, মানে এটা একটা বিশ্বাস যে ভগবান সব কিছুর মধ্যে আছে, অ্যান্ড দ্যাট এভরিথিং ইজ গড, এবং সব কিছুই ভগবান।
এই যে কথাটা, এটাকে এক কথায় কি বলা হয়, এই সম্পূর্ণ বাক্যটাকে এক কথায় কি বলা হবে? তোমরা উত্তর করার চেষ্টা করো, অবশ্যই কমেন্টে উত্তরগুলো তোমরা জানাবে। ভিডিও পজ করে তোমরা উত্তরগুলো করার চেষ্টা করবে। অপশন 2 প্যান্থিজম, ঠিক আছে। অপশন 2 প্যান্থিজম মানে কি সর্বেশ্বরবাদ, ঠিক আছে, মানে ঈশ্বর সম্পর্কে একদম পুরো সমগ্রভাবে বিশ্বাসী ওকে বলে, ঠিক আছে, প্যান্থিজম একটা বিশ্বাস। এবার অ্যাথিজম মানে কি? এক নম্বরে আছে অ্যাথিজম। অ্যাথিজম মানে হচ্ছে নাস্তিক, ঈশ্বরের কোনো বিশ্বাস নেই। তারপরে তোমাদের আছে, হ্যাঁ, সেপ্টিসিজম, ঠিক আছে। সেপ্টিসিজম মানে কি? ঠিক আছে, সেপ্টিসিজম মানে হচ্ছে তোমাদের সংশয়বাদ। আর অ্যানিমিজম মানে হচ্ছে সর্বপ্রাণবাদ, অর্থাৎ সব প্রাণ, সব রকম সব প্রাণ বস্তুকে ভগবান মনে করা, এরকম টাইপের কিছু, ঠিক আছে, মানে সর্বপ্রাণবাদ একটা বাদ বলতে পারো, উক্তি বলতে পারো, সেই ধরনের জিনিস, ঠিক আছে। তো প্যান্থেইজম হবে এখানে সঠিক উত্তর। ঈশ্বর সম্পর্কে বিশ্বাস হচ্ছে প্যান্থেইজম। 5 নম্বর কোশ্চেন, ওয়ান হু জার্নিস ফ্রম প্লেস টু প্লেস, ঠিক আছে, যে এক জায়গা থেকে এক জায়গায় যাতায়াত করে বা জার্নি করে, ঠিক আছে, যাত্রা করে, তাকে এক কথায় কি বলা হয়? দেখো পরিষ্কার বাংলায় এক কথায় বলা হয় তাকে ভ্রমণকারী, ঠিক আছে। যে ভ্রমণ করে তাকে কি বলবো? ভ্রমণকারী বলবো, ঠিক আছে। তাহলে অপশান কি, মানেটা শুধু জানতে হবে। অপশান 3-এ দেখো আছে ইটিনারেন্ট, ঠিক আছে। ইটিনারেন্ট মানে হচ্ছে ভ্রমণকারী। অপশান 3 হবে সঠিক উত্তর। তাহলে অপশান 1-এ যেটা আছে কোয়াক, কোয়াক মানে কি? কোয়াক মানে হচ্ছে ধূর্ত। তোমরা এগুলো নোট করে নিতে পারো, আমি তোমাদের বলছি না। কোয়াক মানে হচ্ছে, আমি তোমাদের লিখছি না, ঠিক আছে, তোমরা লিখে নাও, ঠিক আছে, বারবার লেখার সম্ভব। ধূর্ত। ক্যানিভ্যাল, ক্যানিভ্যাল মানে হচ্ছে রাক্ষস বা মানুষ খেকো টাইপের এরকম, ঠিক আছে, মানুষ খেকো। আমি মুখে বলছি, লিখে নাও, বাংলা লেখা তোমাদের পড়তে হবে না, এত সুন্দর লেখা পড়তে পারবে না। আর কুরিয়ার, কুরিয়ার মানে হচ্ছে দূত। কুরিয়ার মানে তোমরা জানো ভালো করে, কোনো ধাবক বা বার্তা প্রেরক হতে পারে, বা কুরিয়ার সার্ভিস তোমরা জানো, সেই একই মানে, ঠিক আছে, এটা দূত, ধরো এটা দূত। জাস্ট এত নোট করে নিতে পারো, কোনো ব্যাপার না। তাছাড়া পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ, প্রশ্নের উত্তরগুলো তোমরা নোট করে রাখো। আমি তোমাদের বারবার বলবো উত্তর নোট করে রাখো, এবং পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নাও। যারা এখন ডাউনলোড যদি না করো, অনেকদিন পরে ভিডিওটা দেখছো হয়তো, বা ডাউনলোড করোনি, তারা ডাউনলোড করে নিতে পারো টেলিগ্রাম চ্যানেল থেকে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের। স্টাডি অফ ইনসেক্টস, একটা কমন কোশ্চেন পড়ে গেল, প্রচণ্ড পরিমাণ কমন কিন্তু গুরুত্বপূর্ণ। স্টাডি অফ ইনসেক্টস, পতঙ্গ নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর হচ্ছে এন্টোমোলজি। প্রশ্ন যেটা পতঙ্গ নিয়ে, সেটা হচ্ছে এন্টোমোলজি। এবার তাহলে ইটিমোলজি মানে কি? 1 নম্বরে আছে ইটিমোলজি। ইটিমোলজি মানে কি? ইটিমোলজি মানে হচ্ছে ব্যাকরণ, ঠিক আছে, নোট করে নাও। ইটিমোলজি, ইটিমোলজি মানে হচ্ছে ব্যাকরণ। 3 নম্বরে আছে ইকোলজি। ইকোলজি মানে হচ্ছে বাস্তু সংক্রান্ত বিদ্যা, ঠিক আছে, বাস্তুবিদ্যা যেটাকে বলা হয়, বাস্তুতন্ত্র নিয়ে পড়াশোনা, সেটা হচ্ছে ইকোলজি। আর এমব্রিওলজি, এমব্রিওলজি মানে কি? এমব্রিওলজি মানে হচ্ছে ভ্রমণ তত্ত্ব, ভ্রমণ, ভ্রমণ তত্ত্ব, ঠিক আছে, হচ্ছে এমব্রিওলজি। আশা করে বোঝা গেল, সঠিক উত্তর হচ্ছে এন্টোমোলজি। 7 নম্বর কোশ্চেন, কেয়ারফুল ইন দ্য স্পেন্ডিং অফ মানি, টাইম এটসেট্রা, মানে খুব সতর্ক যারা টাকা পয়সা, সময় ইত্যাদি সম্পর্কে, ইত্যাদি যে খরচ করার ব্যাপারে, নষ্ট করার ব্যাপারে, এগুলো খুব সতর্ক থাকে, তাকে কি বলা হয়? উত্তর করার চেষ্টা করো। আর তার মাঝখানে ভিডিওটা একটু শেয়ার করো। যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার পরে লাইক করে দেবে অবশ্যই, যদি ভালো লেগে থাকে। না ভালো লাগলে ডিসলাইক করবে, এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে বন্ধুদের সাথে। আমি চাই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে অনেকের কাছে পৌঁছে যায় ইংলিশগুলো, এবং প্রত্যেকে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে। সমগ্র পশ্চিমবঙ্গে তোমরা ছড়াতে পারো, আমি জানি, ঠিক আছে, কিন্তু শুধু তোমরা যদি চেষ্টা করো, তোমরা ছড়াতে পারবে, শেয়ার করতে পারবে, যাতে সবার কাছে পৌঁছে যায়, সবাই উপকার পায় এখান থেকে। কেয়ারফুল ইন দ্য স্পেন্ডিং অফ মানি, টাইম এটসেট্রা কি বলা হয়? এক কথায় বলা হচ্ছে ইকোনমিক্যাল, ঠিক আছে, মানে কি খুব অল্প করে খরচা করে, ঠিক আছে, মানে অল্প খরচা না, খুব হিসাব করে খরচা করে, কেয়ারফুল সব ব্যাপারে, খরচা করার ব্যাপারে, সেটা হচ্ছে ইকোনমিক্যাল। হয়ে গেল, অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। এবার 1 নম্বরে আসছি, পাংচুয়াল মানে কি? পাংচুয়াল মানে কি? যে খুব শিষ্টাচারপূর্ণ, ঠিক আছে, যে খুব ডিসিপ্লিন, তাকে বলা হয় পাংচুয়াল। মিজারলি, মিজারলি মানে কি? মিজারলি মানে হচ্ছে যে অতি লোভী। আর ক্যালকুলেটিভ মানে কি? যে খুব, মানে ক্যালকুলেশন করে সব কিছু করে। তো এখানে কিন্তু কেয়ারফুল থাকা আর ক্যালকুলেশন করা কিন্তু আলাদা। ক্যালকুলেশন করে টাকা পয়সা, টাইম এগুলো খরচা করা ব্যাপারটা আলাদা, সেটা ক্যালকুলেটিভ হতে পারতো। বাট কেয়ারফুল যখন, মানে কি খুব সতর্কভাবে থাকে, সেটা হচ্ছে ইকোনমিক্যাল। মানে বাজে খরচা যেন না হয়, এই জিনিসটা মাথায় রাখবে, বাজে সময় যেন নষ্ট না হয়, সতর্কতা। আর ক্যালকুলেটিভ মানে হচ্ছে সব কিছু নষ্ট করে, সব করে, কিন্তু হিসাব করে করে করে, এটা হচ্ছে ক্যালকুলেটিভ, ঠিক আছে, মানেটা কিন্তু একটু আলাদা। 8 নম্বর কোশ্চেন, দ্যাট হুইচ ক্যান নট বি ক্যাপচার্ড, ঠিক আছে, যাকে কখনো মানে দখল করা যায় না, ঠিক আছে,
ঠিক আছে, ক্যাপচার যেটাকে বলছে, হুইচ ক্যান নট বি ক্যাপচার, দখল করা যায় না, তাকে কি বলা হয়? করার চেষ্টা করো উত্তর। অপশন 3 ইমপ্রেগনেবল। ইমপ্রেগনেবল এটা হচ্ছে সঠিক উত্তর। তোমরা এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ নোট করে নেবে, তোমাদেরকে বারবার বলছি খাতা পেন নিয়ে কিন্তু নোট করে নাও, দরকার হলে আবার প্রথম থেকে দেখে এসে একবার নোট করে নাও, পরীক্ষা কিন্তু খুব কাজে লাগবে, সাজেশন হিসাবে রেখে দাও, আপগ্রেড মেন্সের জন্য সাজেশন হিসাবে একদম খাতায় পরিষ্কার করে রেখে দাও। দ্যাট হুইচ ক্যান নট বি ক্যাপচার, দখল করা যায় না, সেটা হচ্ছে ইমপ্রেগনেবল, মানে কি মানে অজেয় যাকে বলে, ঠিক আছে, যাকে জয় করা যাচ্ছে না, যাকে জয় করা যায় না, ঠিক আছে, ইমপ্রেগনেবল। বাকি থাকলো কি আনটেকেবল, এমন কোনো ওয়ার্ডের কোনো মানে নেই, ঠিক আছে অ্যাকচুয়ালি। আনগ্রিপেবল এর কোনো মানে আমি পাইনি। আর স্লিপারি, স্লিপারি মানে পিচ্ছিল, তো এর সঙ্গে কোনো সম্পর্কযুক্ত নেই, ঠিক আছে। বা এটা বলতে যায় যে পিচ্ছিল খুব ধরা যাচ্ছে না, চলে যাচ্ছে, হাত ফসকে যাচ্ছে, এরকম ধরনের বোঝার চেষ্টা করছে স্লিপারিতে, তো সেটা নয়, ঠিক আছে। ইমপ্রেগনেবল মানে হচ্ছে যাকে দুর্ভেদ্য, যাকে ভেদ করা যায় না বা জয় করা যায় না, এরকম। 9 নম্বর কোশ্চেন, ওয়ান হু ব্রেক্স দ্য ল, যে আইন ভঙ্গ করে, যে আইন ভঙ্গ করে তাকে কি বলা হয়? যে আইন ভঙ্গ করে তাকে কি বলা হয়? অপশন 3 ট্রান্সগ্রেসর, ঠিক আছে, ট্রান্সগ্রেসর, সরি ট্রান্সগ্রেসর না, ট্রান্সগ্রেসর। অপশন 3 ট্রান্সগ্রেসর, যে আইন ভঙ্গ করে, ঠিক আছে, অপরাধী বলা হয়, ট্রান্সগ্রেসর মানে অপরাধী, আইন ভঙ্গ করাটা অপরাধ, তো ট্রান্সগ্রেসর মানে হচ্ছে অপরাধী, ঠিক আছে। অ্যাগ্রেসর, অ্যাগ্রেসর মানে কি? অ্যাগ্রেসর মানে হচ্ছে আক্রমণকারী, নোট করে নাও, আক্রমণকারী, ঠিক আছে। পলিটিশিয়ান মানে নেতা। আর পেডেস্ট্রিয়ান, পেডেস্ট্রিয়ান মানে হচ্ছে পথিক, ঠিক আছে, তাকে বলা হয় পেডেস্ট্রিয়ান। তো ট্রান্সগ্রেসর হচ্ছে সঠিক উত্তর, যেটা মানে হচ্ছে অপরাধী। এবার আসছে ভয়েস চেঞ্জ, এরপর থেকে প্রত্যেকটা হচ্ছে ভয়েস চেঞ্জ, যেগুলো আছে ভয়েস চেঞ্জের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ভয়েস চেঞ্জটা তোমাদের আমি আগে প্রচুর শিখিয়েছি তোমাদেরকে, আমি প্রত্যেকটা টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ শিখিয়েছি আমাদের চ্যানেলে, ভয়েস চেঞ্জ পাশে স্টাডি বইটা লিখে সার্চ করবে, এমনকি বেঙ্গল পুলিশের সময় আমি অ্যাকচুয়ালি শিখিয়েছি, বেঙ্গল পুলিশ বা পিএসসি ক্লার্কশিপের সময়। যাই হোক, তোমরা ভয়েস চেঞ্জ পাশে স্টাডি বইটা লিখে ইউটিউবে সার্চ করো, দেখবে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ভিডিও ভয়েস চেঞ্জের, যেখানে তোমাদের টেন্স অনুযায়ী সব রকমের ভয়েস চেঞ্জ করিয়ে দিয়েছি, এবং সেই সব ধরনের ভয়েস চেঞ্জ আছে এখানে আছে। 10 নম্বর, উই হ্যাভ অলরেডি ডান দ্য এক্সারসাইজ, এখানেও আমি তোমাদেরকে মোটামুটি শিখিয়ে বলার চেষ্টা করবো, কিন্তু আগের ভিডিওটা অবশ্যই দেখে এসো, কারণ প্রত্যেক ভিডিওতেই বারবার শেখাতে হয় তাহলে সমস্যা, এই জন্য প্রত্যেকদিন ফলো করতে হয় ভিডিও, আগেরটা দেখে আসো, শেখো, তাহলে এখানে এসে তোমাদের সুবিধা হবে। এগুলো একটা ধরনের টেস্ট বলতে পারো, প্র্যাকটিস সেট এটা, তো প্র্যাকটিস করার সময় খুব বেশি শেখানো সম্ভব হয় না, অবশ্যই চেষ্টা করবো। উই হ্যাভ অলরেডি ডান দ্য এক্সারসাইজ মানে কি আমরা অলরেডি এক্সারসাইজটা করে ফেলেছি, মানে স্টুডেন্টটা করে ফেলেছি, তো এটাকে তুমি কি লিখতে পারো? মানে ভয়েস চেঞ্জ করার অর্থ কি, যে এক্সারসাইজটা আমাদের দ্বারা অলরেডি করা হয়ে গেছে, এটা হচ্ছে বাংলা মানে, অ্যান্সারের বাংলা মানে হচ্ছে এটা, এখানে বলা আছে এক্সারসাইজটা আমরা করেছি, তাহলে এক্সারসাইজটা আমাদের দ্বারা করা হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ, পরিষ্কার ভয়েস চেঞ্জ হচ্ছে এটা। তাহলে দেখো, সাবজেক্ট আর অবজেক্ট বার করতে হবে, সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে উই, আর অবজেক্ট কোনটা, দা এক্সারসাইজ, ঠিক আছে, অনুশীলনীটা। তাহলে আমি কি বলেছি, আগে চলে আসবে অবজেক্ট, তাহলে দা এক্সারসাইজ আগে চলে আসবে, ইএক্স ইআর, ইএক্স সরি ইএক্স ইআর সিআইএসি, দা এক্সারসাইজ, এটা অবজেক্ট চলে এলো, আর লাস্টে চলে যাবে কি উই, উইটা কি হয়ে যায় ভয়েস চেঞ্জে, আস হয়ে যায়, তার আগে একটা বাই বসে যায়, বাই আস, হয়ে গেল, এটা কিন্তু কমপ্লিট। এবার বাকি থাকলো হ্যাভ অলরেডি ডান, এটাকে আমরা কি করব? দেখো, এক্সারসাইজ হ্যাভ বলেছিল, এটা উই ছিল বলে হ্যাভ ছিল, কিন্তু এক্সারসাইজের পরে কি হবে, হ্যাভটা হ্যাজ হবে, হ্যাজ, দ্য এক্সারসাইজ হ্যাজ, হ্যাজ যেহেতু পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অবশ্যই তার সাথে একটা বিন বসবে, যখন আমরা প্যাসিভ ভয়েসে যাব, দ্য এক্সারসাইজ হ্যাজ বিন ডান, ঠিক আছে, হ্যাজ বিন ডান, সরি হ্যাজ বিন অলরেডি আছে একটা, তো যাই হোক, হ্যাজ বিন অলরেডি ডান, অলরেডি ডান বাই আস, দ্য এক্সারসাইজ হ্যাজ বিন অলরেডি ডান বাই আস, অপশন 2। অনেকেই পারবে আমি জানি, যারা পারবে না তারা ভালো করে দেখো, অনেকগুলো আছে আরও, পরপর প্রত্যেকটা থেকে শেখার চেষ্টা করো, শিখতে পারবে। যেহেতু হ্যাভ আর হ্যাজ থাকলে কি হয়, এটা বিন হয়ে যায়, পারফেক্ট টেন্সে কি হয়, হ্যাজ বিন, আর এখানে হয় পাস্ট পার্টিসিপেল, ডু ডিড ডান। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সুবিধা হচ্ছে পারফেক্ট টেন্সে অলরেডি আগে থেকেই এটা পাস্ট পার্টিসিপেল রূপেই থাকে, সুতরাং এটা নিয়ে আর চিন্তা করার প্রয়োজন হয় না, কারণ হ্যাভের পরে পাস্ট পার্টিসিপেল বসে, এই জন্য পাস্ট পার্টিসিপেল রূপেই থাকে। এটা যখন উল্টো করে লিখবো, দ্য এক্সারসাইজ হ্যাজ বিন ডান অলরেডি ডান বাই আস, আমাদের দ্বারা করা হয়েছে, ঠিক আছে, আমরা করেছি আর আমাদের দ্বারা করা হয়েছে, বোঝা গেল। পরের কোশ্চেনে যাই, দেখো বুঝতে পারবে। 11 নম্বর কোশ্চেন, হু ক্যান কোশ্চেন গান্ধীজ ইন্টিগ্রিটি,
ঠিক আছে, হু ক্যান কোশ্চেন গান্ধীজ ইন্টিগ্রিটি, ঠিক আছে, গান্ধীজ ইন্টিগ্রিটিটা হচ্ছে তোমাদের অবজেক্ট, ঠিক আছে। তো এখানে আমি হুটাকে আগে সরিয়ে দেবো, হুটাকে সরিয়ে দিয়ে ধরো সামওয়ান ক্যান কোশ্চেন গান্ধীজ ইন্টিগ্রিটি, এইভাবে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। তাহলে এখানে কি হবে তোমাদের, এটা তোমাদের করতে হবে হচ্ছে, দেখো হুটাকে তোমরা সরিয়ে দেবে ঠিকই, কিন্তু একেবারে না সরিয়ে তো লিখতে পারবে না, তোমাকে হুটাকে ইউজ করতে হবে। হু থাকলে প্রথমে বসিয়ে দেবে হচ্ছে বাই হুম, বাই হুম বসে গেল, ঠিক আছে, বাই হুম। তারপরে কি হয় না, গান্ধীজ ইন্টিগ্রিটি, হু ক্যান কোশ্চেন গান্ধীজ ইন্টিগ্রিটি, তাহলে ক্যান থাকলে ক্যান বি, মে থাকলে মে বি, এরকম হয়। তাহলে বাই হুম ক্যান বি, এরকম দিয়ে গান্ধীজ ইন্টিগ্রিটি কোশ্চেন, ঠিক আছে, এরকম হওয়ার কথা অ্যাকচুয়ালি, ঠিক আছে। কিন্তু যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে কি হবে, বাই হুম ক্যান তো অবশ্যই আগে হচ্ছে, প্রশ্নবোধক আছে বলে, তাহলে বাই হুম ক্যান গান্ধীজ ইন্টিগ্রিটি, যেহেতু এটা আমাদের অবজেক্ট, এটা আগে হবে। এটা কিন্তু নর্মাল স্টেটমেন্টের মতো হয় না, যেহেতু কোশ্চেন, সেই জন্য, ঠিক আছে, বি কোশ্চেন। এটা কি করে হলো দেখো, হুটাকে বাই হুম করলাম, ঠিক আছে, ক্যান বি হতো, কিন্তু ক্যান গান্ধীজ ইন্টিগ্রিটি বি, এটা করা হয়, ঠিক আছে, এরকম ভাবে এই জিনিসটা লেখা হয়। এটা তোমরা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে, ক্যান গান্ধীজ ইন্টিগ্রিটি বি কোশ্চেন। কোশ্চেন কেন হলো, কোশ্চেনটা কোশ্চেন হলো, পাস্ট পার্টিসিপেল হলো, তাই ভয়েস যেহেতু, ঠিক আছে। তাহলে অপশন টু, সঠিক উত্তর হচ্ছে অপশন টু। এবার চলে যাবো 11 নম্বর। হি প্রেজেন্টেড মি এ বুকে অন মাই বার্থডে, হি প্রেজেন্টেড মি এ বুকে অন মাই বার্থডে। তাহলে এটা কিভাবে করবে, নিজেরা করার চেষ্টা করো অবশ্যই। দেখো, সে আমাকে প্রেজেন্ট দিয়েছিল, তার মানে আমাকে প্রেজেন্ট দেওয়া হয়েছিল, তাহলে পরিষ্কারভাবে কি হবে, আই আগে চলে আসবে, যে মিটা, মিটা আই হয়ে গেল, আর হিটা কি হয়ে যাবে ওপাশে গিয়ে বাই হিম হয়ে যাবে। তাহলে আইটা কি হয়েছে, হি প্রেজেন্টেড মি, পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে আই কি হবে, ওয়াজ প্রেজেন্টেড, আই ওয়াজ প্রেজেন্টেড, কি প্রেজেন্টেড হয়েছিল, এ বুকে, আই ওয়াজ প্রেজেন্টেড এ বুকে অন মাই বার্থডে বাই হিম, আই ওয়াজ প্রেজেন্টেড এ বুকে অন মাই বার্থডে বাই হিম, আমাকে প্রেজেন্ট দেওয়া হয়েছিল একটা বুকে তার দ্বারা, ঠিক আছে, তার মানে সে আমাকে একটা বুকে প্রেজেন্ট দিয়েছিল। তাহলে অপশন কি হবে, আই ওয়াজ প্রেজেন্টেড এ বুকে অন মাই বার্থডে বাই হিম। দেখো এটাকে আরেক রকম ভাবে করা যেত, যদি মিটাকে আই, আই করেছি আমরা, অবজেক্ট ধরেছি, তাই যদি আমরা মিটাকে অবজেক্ট না ধরে এই বুকেটাকে অবজেক্ট ধরতাম, তাও কিন্তু করা যেত। তখন কেমন হতো, তখন হতো এ বুকে ওয়াজ প্রেজেন্টেড মি অন মাই বার্থডে বাই হিম, এরকম হতো, ঠিক আছে। এ বুকে ওয়াজ প্রেজেন্টেড মি অন মাই, এখানে যে মিটা হলো, মিটার জায়গায় এখানে এ বুকে ছিল, আর এখানে এ বুকেটা আগে দেওয়া হলো, তাই আইটা আবার মির মতো ওখানে বসে গেল, আর মির কোনো চেঞ্জ হলো না, জাস্ট এরকম হতে পারে, দুরকমও অপশন থাকতে পারে, যেটা তোমার অপশানে থাকবে দেখে বুঝবে সেটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। তুমি অবজেক্ট দুটো থাকলে যে কোনো দিয়ে কাজ করা যায়। আচ্ছা 13 নম্বর কোশ্চেন, মোনা ওয়াজ রাইটিং এ লেটার টু হার ফাদার, মোনা তার বাবাকে একটা চিঠি লিখছিল, পাস্ট কন্টিনিউয়াস, সে লিখছিল, ঠিক আছে, মানে করছিল, কাজটা করতে থাকছিল। মোনা ওয়াজ রাইটিং এ লেটার টু হার ফাদার, কি হবে, অবজেক্ট কি আছে, অবজেক্ট প্রথমে হবে এ লেটার, তাহলে এ লেটার আমি আগে বসিয়ে দেবো, এ লেটার আগে হবে। তারপরে কি আছে, মোনা, তাহলে বাই মোনাটা লাস্টে বসাবো, বসে গেল, একদম পরিষ্কার, এ লেটার আর বাই মোনা বসে গেল। এবার মোনা ওয়াজ রাইটিং এ লেটার, কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হয়, এ লেটার ওয়াজ বিং, একটা বিং যুক্ত হয়, ওয়াজ বিং রিটেন, রাইটিংটা কি হবে, রিটেন হবে, এটা আমরা জানি পাস্ট পার্টিসিপেলে, লেটার ওয়াজ বিং রিটেন বাই মোনা, কিন্তু টু হার ফাদার একটা রয়ে গেল মাঝখানে, তো টু হার ফাদারটা এখানে মাঝখানে বসিয়ে দাও, ঠিক আছে, এ লেটার ওয়াজ বিং রিটেন টু হার ফাদার বাই মোনা, ঠিক আছে, একটা চিঠি তার বাবাকে লেখা হচ্ছিল মোনার দ্বারা। তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন সি, দেখো এ লেটার ওয়াজ বিং রিটেন বাই মোনা টু হার ফাদার, একই ব্যাপার,
ওয়াজ রিটেন টু হার ফাদার বাই মোনাও করা যায়, বা মাই মোনা টু হার ফাদারও করা যায়, ঠিক আছে। অপশন 3, এটা কিন্তু কোনো ফ্যাক্টর না, এটা কিন্তু ভাই টু হার ফাদারটা পরে দিলেও কোনো অসুবিধা নেই, বা এর আগে দিলেও অসুবিধা নেই, ঠিক আছে, এটা কোনো প্রবলেম না ইংরেজিতে। দুরকমই হতে পারে, অপশন থাকলে অপশন তোমাকে দেখে বুঝতে হবে কোনটা, অপশন দেখে বুঝতে হবে, এই দুরকমই থাকবে না, এটা তোমাদের বলতে পারি। আচ্ছা 14 নম্বর কোশ্চেন, হি টিচেস আস গ্রামার, সে আমাদের গ্রামার শেখায়, সে আমাদের গ্রামার শেখায়, তাহলে কি হবে, আমরা শিখি, তাই তো। সে আমাদের গ্রামার শেখায় মানে কি, আমরা তার কাছ থেকে গ্রামার শিখি, আমরা তার দ্বারা গ্রামার শিখি, তাই তো। তাহলে হিটাকে কি করব, হিটাকে তো বাই হিম হবেই, আমরা জানি লাস্টে বসে যাবে। আর আসটা কি হবে, আসটা এখানে অবজেক্ট, এটা চলে আসলো প্রথমে, তাহলে উই টিচেস মানে হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিটিভ সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কি হবে এটা, উই আর টট, টট হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা আমাদের লাগবেই, ঠিক আছে, এটা সব প্রত্যেকটা ভয়েস চেঞ্জের নিয়ম, উই আর টট কি গ্রামার, উই আর টট গ্রামার বাই হিম, আমরা তার দ্বারা গ্রামার শিখি, সে আমাদের গ্রামার শেখায়, আমরা তার দ্বারা গ্রামার শিখি, উই আর টট গ্রামার বাই হিম। 15 নম্বর কোশ্চেন, ডু ইউ ইমিটেট আদার্স, তুমি কি অন্যকে অনুকরণ করো, তুমি কি অন্যদেরকে অনুকরণ করো, এটা প্রশ্নবোধক। প্রথমে তুমি ধরে নেবে এই ডুটা নেই, তাহলে ইউ ইমিটেট আদার্স, তুমি অন্যদের অনুকরণ করো, ঠিক আছে, তাহলে এটার উত্তর আমি কি হবে, আদার্স আর ইমিটেটেড বাই ইউ, এটা হবে, ঠিক আছে। এবার প্রশ্নবোধক ছিল, তাহলে কি হবে, আদার্স আর ইমিটেটেড বাই ইউ, আদার্স কি হবে আর, আর আদার্স, ঠিক আছে, ইমিটেটেড বাই ইউ, কারণ কি আরটা আগে চলে আসবে, আমরা জানি প্রশ্ন ক্ষেত্রে কি হয় যে অক্সিলারি ভার্বটা আগে চলে আসে, আদার্স আর ইমিটেটেড বাই ইউ ছিল, এটাকে আর আদার্স ইমিটেটেড বাই ইউ সেটা করলাম, অর্থাৎ দেখো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আশা করি বোঝা গেল, এটা একদম সহজ এবং প্রশ্নবোধক বাক্য তো অবশ্যই হবে। ডু এর জন্য এটা প্রশ্নবোধক বাক্য ছিল, তাই আদার্স আর ইমিটেটেড বাই ইউটাকে আরটাকে আমরা আগে বসিয়ে দিলাম, যাতে আমাদের প্রশ্নবোধক বাক্য মনে হয়, আর আদার্স ইমিটেটেড বাই ইউ। 16 নম্বর কোশ্চেন, হিজ পকেট হ্যাজ বিন পিকড, ঠিক আছে, তার পকেট ছিনতাই হয়ে গেছে বা পকেট মারি হয়ে গেছে, এরকম জানি পিক পকেট যেটাকে বলা হয়, পকেট মার, তাহলে হিজ পকেট হ্যাজ বিন পিকড, এটা আমাদের কি আছে, প্যাসিভে আছে, দেখো হ্যাজ বিন পিকড, বিন কথাটা প্যাসিভে থাকে, তাহলে আমাদের অ্যাক্টিভে আনতে হবে, তার মানে কি তার পকেট থেকে চুরি হয়ে গেছে, পকেট মারি হয়ে গেছে, ঠিক আছে, তাহলে কেউ একজন তার পকেট মেরে দিয়েছে, এরকম ভাবে আমরা লিখবো এটাকে, তাহলে কি লিখবো, কেউ একজনটা কি আমরা জানি না, সেই জন্য আমাদের ইউজ করতে হয় সামওয়ান, সামওয়ান দিয়ে একটাই আছে এখানে, সামওয়ান দিয়ে যখন একটাই আছে সুতরাং অপশন এটাই হবে উত্তর, কারণ সামওয়ান ছাড়া উত্তর হবে না। দেখো এটা হবে হচ্ছে কি সামওয়ান, দেখো হ্যাজ বিনটা কি হ্যাজ হবে, তাহলে শুধু যেহেতু উল্টো দিকে আসছি বিনটা আর থাকবে না, হ্যাজ পিকড ইয়োর পকেট, বা হিজ পকেট, ইয়োর নয়, হিজ পকেট, someone has picked his pocket has been picked, তার মানে someone has picked his pocket, someone ইউজ করতে হয় যখন কোনো অবজেক্ট তুমি সাবজেক্ট খুঁজে পাবে না, his pocket has been picked এর মধ্যে কি তার পকেট মারি হয়ে গেছে, কিন্তু কে মেরেছে, কোনো সাবজেক্ট আমরা পাচ্ছি না, কর্তাকে পাচ্ছি না, তখন someone ইউজ করতে হয়, যখন আমরা অ্যাক্টিভে আনছি, প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসবে কিন্তু এরকম পরীক্ষায়। দেখো someone gave her a bulldog, ঠিক আছে, দেখো সেম কোশ্চেন, someone gave her a bulldog, উল্টো করে আছে, এটা someone দিয়ে শুরু আছে, অ্যাক্টিভ আছে, এবার প্যাসিভে যেতে হবে, তাহলে এ বুলডগ was given to her, এটা হবে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে এটা, এ বুলডগ was given to her, দেখো প্রথমে আছে এ বুলডগ, এটাকে আমরা নিয়ে চলে আসবো সাবজেক্টে, প্রত্যেকটা আমি তোমাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, একবারে অ্যান্সার বলে দিচ্ছি না, বুঝিয়ে দিচ্ছি, বোঝার চেষ্টা করবে এবং শেয়ার করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, যদি তোমরা মনে করো যে বুঝতে পারছো তাহলে লাইক করবে, না বুঝতে পারলে কিছু বলার নেই আমার, কারণ হচ্ছে আমি অনেকভাবে চেষ্টা করছি তোমাদের বোঝানোর, বেসিক জিনিস ক্লিয়ার না থাকলে অনেক সময় সমস্যা হয়। এ বুলডগ এটা আগে বসে গেল, গেভ হার পাস্ট টেন্সে আছে, তাহলে কি হবে, ওয়াজ গিভেন টু হার বাই সামওয়ান, যদি বাই সামওয়ান দেয়া থাকে প্রশ্নে তাও হবে, না থাকলেও কিন্তু হবে, কেন কি এ বুলডগ ওয়াজ গিভেন টু হার, তাকে একটা বুলডগ দেওয়া হয়েছিল, তার মানে যখন আমরা আগেরটার মতো সৌদাগের মতো যখন অ্যাক্টিভে আনবো তখন কি করব, সামওয়ান গেভ হার এ বুলডগ, এরকম ভাবে করবো আমরা, ঠিক আছে, ঠিক সেই কারণেই সামওয়ানটা থাকছে না এখানে, ওখানে যেমন প্রশ্ন ছিল না এখানে তেমন উত্তরে থাকছে না, যেহেতু উল্টো জিনিসটা। 18 নম্বর কোশ্চেন,
স্টোন স্ট্রাক মি অন দ্য হেড, একটা পাথর আমার মাথায় এসে আঘাত করেছিল। স্টোন স্ট্রাক মি অন দ্য হেড, দেখো তার মানে আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম মাথায় একটা স্টোনের দ্বারা, এটা হবে হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ করলে প্যাসিভ ভয়েসে গেলে আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। তাহলে প্রথম কাজ হবে মিটাকে আগে বসিয়ে দেওয়া, মিটাকে আগে বসালে কি হবে, আই হবে, আর স্টোনটা পরে চলে যাবে, কি হবে এটা, বাই স্টোন হবে, এটা পেয়ে গেলাম। এইবার আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, তার মানে কি আই ওয়াজ স্ট্রাক, এটা আমরা জানি স্ট্রাকের পাস্ট পার্টিসিপল স্ট্রাকই হবে, আই ওয়াজ স্ট্রাক। এবার কোথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, অন দ্য হেড বাই এ স্টোন, এটা এ হবে একটা যেমন আছে তেমন, বাই এ স্টোন, একদম পরিষ্কার হয়ে গেল। আই ওয়াজ স্ট্রাক অন দ্য হেড বাই এ স্টোন, অপশন 4 দেখো সঠিক উত্তর। 19 নম্বর কোশ্চেন, ইউ মাস্ট লুক ইনটু দিস ম্যাটার, তোমার অবশ্যই এই ম্যাটারটা দেখা উচিত, এই ব্যাপারটা দেখা উচিত, ভালো করে দেখা উচিত, তাই তো। ইউ মাস্ট লুক, তোমাকে একটু আগে বলেছিলাম ক্যান মে এগুলো থাকলে বি ইউজ করা হয়, ঠিক আছে, মাস্ট থাকলে মাস্ট বি, মে থাকলে মে বি, শুড থাকলে শুড বি, ঠিক আছে। তবে এই প্রশ্নটা একটু গন্ডগোল আছে মনে হচ্ছে, তো দেখা যাক। ইউ মাস্ট লুক ইনটু দিস ম্যাটার, তাহলে কি হবে, দিস ম্যাটারটা অবজেক্ট আছে, এটাকে আমরা আগে বসাবো, দিস ম্যাটার কি হবে, মাস্ট বি লুক ইনটু, এটা একদম সহজ, ই মাস্ট লুক ইনটু দিস ম্যাটার, তাহলে লুকড ইনটু, এটা বি ইউজ হলে কি হবে, পাস্ট পার্টিসিপল ইউজ হবে, আমরা প্যাসিভ ভয়েস, দিস ম্যাটার মাস্ট বি লুকড ইনটু, ঠিক আছে। আর কি হবে, বাই ইউ, কারণ ইউ ছিল, ইউ মাস্ট বি, তাহলে দিস ম্যাটার মাস্ট বি লুকড ইনটু বাই ইউ। দেখো অপশন 3 দেখো, দিস ম্যাটার শুড বি লুকড ইনটু বাই ইউ আছে, শুড অ্যাকচুয়ালি হবে না, এটা মাস্ট হবে, আমার মতে মাস্ট হবে, প্রশ্ন হয়তো ভুল থাকতে পারে, মাস্টের জায়গায় যদি শুড থাকতো তাহলে শুড হতো, মাস্ট থাকলে মাস্টই হয়, ঠিক আছে। তবে তোমরা এরকম দেখলে শুড, আমি যেমন বললাম মাস্ট হবে, বাট পরীক্ষায় যেরকম আসে তোমরা অবশ্যই শুডটাকে মাস্ট মনে করে এটা করে দিয়ে আসবে, ঠিক আছে, কারণ কি এটা কিন্তু সঠিক উত্তর, দিস ম্যাটার শুড বি লুকড ইনটু বাই ইউ, ইউ শুড লুক ইনটু দিস ম্যাটার যদি থাকতো তাহলে এটা উত্তর হতো, ইউ মাস্ট যেটা মাস্ট বি হওয়ার কথা, বাট ভুল করে হয়তো এখানে শুড বি করে ফেলেছে। যাক, প্রসেসটা হচ্ছে তোমরা বুঝলে যে মাস্ট থাকুক শুড থাকুক, মাস্ট বি শুড বি ব্যবহার করা, আর কিছু না। আর অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে, সাবজেক্ট অবজেক্টের জায়গায় আসবে, এটা নতুন কিছু নয়, এটা তো সব ভয়েস চেঞ্জের নিয়ম একই। দেখো এখানে সাবজেক্ট অবজেক্টের ব্যাপার নেই সেরকম, দার্জিলিং রোজ টি, ঠিক আছে, আছে অবশ্যই সাবজেক্ট অবজেক্ট দুটোই আছে, বাট এটা অন্যরকম টাইপের। দার্জিলিং রোজ টি, দার্জিলিং কি করে না, চায়ের উৎপাদন করে, দার্জিলিং চায়ের উৎপাদন করে, তাহলে কি হয়, দার্জিলিংয়ে চা উৎপাদিত হয়, এটা আমরা বলতে পারি, তাই তো, দার্জিলিং চায়ের উৎপাদন করে, তাহলে দার্জিলিংয়ে চা উৎপাদিত হয়, এটা লিখতে পারি আমরা। তাহলে চাটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে আগে বসাবো, তাই তো। দার্জিলিং কি হয়, দার্জিলিং হচ্ছে যেহেতু সাবজেক্ট, ও উৎপাদন করে, তাহলে দার্জিলিং হচ্ছে সাবজেক্ট, দার্জিলিং লাস্টে বসাবো, তাহলে কি হবে, দার্জিলিং রোজ টি, তার মানে টি ইজ গ্রোন, ঠিক আছে, চা উৎপাদিত হয় বাই দার্জিলিং, বাই দার্জিলিং হবে না, এই ভয়েস চেঞ্জে কিন্তু বাই হবে না, এই ভয়েস চেঞ্জে হবে ইন দার্জিলিং, দার্জিলিং এ, ঠিক আছে, দার্জিলিং এর দ্বারা হয় না, কিন্তু দার্জিলিং এ চা উৎপাদিত হয়, দার্জিলিং এর দ্বারা নয়। ওখানে যখন সোজাভাবে লিখছে দার্জিলিং রোজ টি মানে কি, দার্জিলিং, দার্জিলিং এ চা উৎপন্ন হয়, এটা মানে দার্জিলিং রোজ টি মানে হচ্ছে দার্জিলিং এ চা উৎপন্ন হয়, আর টি ইজ গ্রোন ইন দার্জিলিং মানে দার্জিলিং, দার্জিলিং এ চা উৎপাদিত হয়, ঠিক আছে, পরিষ্কার কথা হয়েছে। দার্জিলিং রোজ টি মানে দার্জিলিং চা উৎপন্ন করে প্রথমটা, দ্বিতীয়টা মানে হচ্ছে চা দার্জিলিং উৎপাদিত হয়, বোঝা গেল। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের মূল ফান্ডা যেটা থাকে, ঠিক আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভের, বাংলাতে বলে দিলে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই ভিডিওটা 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো ইংরাজির এমসিকিউ, আশা করি প্রত্যেকেই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগে লাইক করে দেবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুদের সাথে, আমি চাই যাতে সবার কাছে পৌঁছে যাক, ঠিক আছে। ইংরাজিতে অনেকেই আমার কাছে বলছে ইংরাজি হচ্ছে না, তো ইংরাজি ক্লাসটা আমি নিয়ে এসেছি তোমাদের, বৃহস্পতিবার শনিবার আবার একটা ইংরেজি ক্লাস আনবো, রিজনিং অবলিক ইংলিশ দেওয়া আছে, ওদিনকে ইংলিশ আনবো, আগের সপ্তাহে রিজনিং এনেছিলাম, তো শনিবার দিন তোমরা আবার একটা ইংলিশ ক্লাস পাচ্ছ, অর্থাৎ পরশু দিন। আর কালকে থাকছে তোমাদের অঙ্ক অথবা জিকে, দেখা যাক কি আনি, ঠিক আছে, অঙ্ক আনতে পারি, জিকেও আনতে পারি। ওকে, চলো, অবশ্যই প্রত্যেকে ভালো থেকো, যারা নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা ক্লিক করে, এতে কোনো ভিডিও তোমাদের মিস না হয়, এরপরে কিন্তু পরপর ক্লাস চলবে, এটা 21 নম্বর ছিল, এভাবে তোমাদের আবগারি মেন্সের পরীক্ষা আসা পর্যন্ত পরপর চলতে থাকবে। প্রত্যেকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।